very good morning to all of you. আমি সুব্রত সরকার হাইটেক সরকার চ্যানেলের নতুন কনসেপ্ট আজ বিটকয়েন। আজকে আপনাদেরকে বিটকয়েন সম্পর্কে বিস্তারে জানাবো। অ্যাকচুয়াল বিটকয়েন কি এবং কেন সবার জানা দরকার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবার মনের মধ্যে যে প্রশ্নটা লুকিয়ে রয়েছে ক্রিপ্টোকারেন্সি নিয়ে, তার একটা ধারণা পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আসলে বিটকয়েন কি, এর আসল মূল্য বা অ্যাকচুয়াল ভ্যালু কত। শুরুতেই বলি, এটা হচ্ছে একটা ক্রিপ্টোকারেন্সির একটা অংশ। আর ক্রিপ্টোকারেন্সির আগের ভিডিও যদি না দেখে থাকেন, তাহলে ওপরে আই বাটন ক্লিক করলে আপনি আগের ক্রিপ্টোকারেন্সির যে জেনারেল কনসেপ্ট আপনি পেয়ে যাবেন। অথবা বলতে পারেন বিটকয়েন দিয়েই ক্রিপ্টোকারেন্সির দুনিয়া শুরু হয়েছে। শুরুতেই এর প্রাইস ইন্ডিয়ান রুপিজে আইএনআরে 6 টাকা থেকে মাত্র 12 বছরের মধ্যে এটা 55 লাখ টাকায় ছুঁয়েছে। অবিশ্বাস্য, বিশ্বাসযোগ্য নয়, কিন্তু ইতিহাস তাই বলছে। যারা প্রথমে শুনছেন তারা হয়তো চমকে উঠবেন বা ঝটকা লাগতে পারে, আর সেটাই স্বাভাবিক। একটু খোঁজ নিলে জানতে পারবেন আপনার আশেপাশে অনেক লোক রয়েছেন এমন কেউ যারা 2013-14-তে বিটকয়েন কিনেছিলেন, আর মাত্র আইএনআর 250 থেকে 300 এর মধ্যে 2013-তে রেট শুরুর দিকে চলছিল। আর সেই 13-তেই $13 থেকে $1100 পর্যন্ত উঠেছিল, অর্থাৎ 6500 পর্যন্ত। চিন্তা করুন, এটা আমি বলছি বলে না, আপনি নেটে সার্চ করে কিন্তু জিনিসটা পুরো ক্লিয়ার বুঝতে পারবেন। আর 2017-তে আবার ওই $1100 থেকে $20,000 অব্দি, অর্থাৎ ইন্ডিয়ান রুপিজে 13 লাখ পর্যন্ত এটার হাইয়েস্ট রেট উঠেছিল। আজ পর্যন্ত সবচেয়ে বেশি হয়েছিল যেটা 55 লাখ ছুঁয়েছিল। আজকের রেট যেদিন আমি ভিডিওটা বানাচ্ছি, অর্থাৎ মার্চের 17 তারিখ 18 তারিখ, 32 লাখ। ভাবতে পারছেন? এবার বুঝতে হবে এত বেশি রেট বাড়লো কেন। এটা কি কোনো স্পেকুলেশন নাকি এর রিয়েল ভ্যালু আছে? আর একটা প্রশ্ন ক্লিয়ার করব, এটা কি লিগেল নাকি ইলিগেল ইন ইন্ডিয়া, আমাদের ভারতের মধ্যে। এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপাস, ইনভেস্টমেন্ট বা ট্রেডিং এর করতে হলে আপনাদেরকে সব জেনে নিজের রিস্ক নিয়ে করবেন বা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাহায্য নেবেন। বিটকয়েনের দুনিয়ায় সব থেকে প্রথম ক্রিপ্টোকারেন্সি যেটা ব্লকচেন টেকনোলজিকে ইমপ্লিমেন্ট করে ক্রিয়েট করা হয়েছিল। ব্লকচেন টেকনোলজি কি সেটাও বলবো। বিটকয়েন হচ্ছে এক প্রকার ডিজিটাল ক্যাশ, ডিজিটাল কারেন্সি বলতে পারেন। এটা শুরু করেছিল সাতোশি নাকামোটো নামে এক ব্যক্তি বা হয়তো কোনো একটা গ্রুপ। এর হোয়াইট পেপার 2008-এ অ্যানাউন্স করেছিলেন এবং 2009-এ মার্কেটে বিটকয়েন সফটওয়্যার পাবলিশ করেছিল। সাতোশি নাকামোটো কিন্তু ছদ্মনাম বা সিডোনেম, এমনও হতে পারে এটা কোনো গ্রুপের নাম, কোনো একসাথে অনেকগুলো সংস্থা মিলিয়ে এই প্রোগ্রামটা শুরু করেছিল। এখনো পর্যন্ত বিটকয়েনের বা বিটকয়েন ক্রিয়েটরের রিয়েল নাম কেউ জানে না। তো এভাবেই বিটকয়েনের শুরু হয়েছিল। এবার আসছি ব্লকচেন কি, যে টেকনোলজির সাপোর্ট নিয়ে বিটকয়েন ক্রিয়েট করা হয়েছিল। কি এই টেকনোলজি? এটা এক ধরনের লেজার বা খাতা বুক বলতে পারেন ইন্টারনেটের দুনিয়া, কিন্তু ডিজিটাল, অর্থাৎ ডিজিটাল লেজার। এটা আপনারা ব্যাংকে দেখে থাকবেন যেখানে ম্যানুয়ালি এন্ট্রি হতো, এখন অনেকে মানে ম্যাক্সিমাম ব্যাংকেই কিন্তু ওটা ম্যানুয়ালি আর এন্ট্রি হয় না, ওগুলো কম্পিউটারাইজ এন্ট্রি হয় এবং ডাটাগুলো সেভ করে রাখা হয়। এটা ইন্টারনেটের দুনিয়া, একটা ডিজিটাল লেজার যেখানে শুধুমাত্র এন্ট্রি অ্যাড করা যায়।
একবার এন্ট্রি অ্যাড হয়ে গেলে কোনোভাবেই সেটাকে এডিট করা বা ডিলিট করা সম্ভব নয়। যখনই কোনো ট্রানজ্যাকশন হবে, ডিজিটালি কোড ওয়ার্ডের দ্বারা একটা একটা করে ব্লক তৈরি হবে এবং পরপর চেন ওয়াইজ জুড়তে থাকবে। এইভাবে একটা নেটওয়ার্ক তৈরি হবে, যেটা এডিট বা ডিলিট করা বা হ্যাক করা অসম্ভব। তাহলে বুঝতে পারছেন এই টেকনোলজি কতটা অ্যাডভান্স। আর তাই আজ পর্যন্ত বিটকয়েন বা বিটকয়েনের এই সফটওয়্যার বা এই বিটকয়েনের সিস্টেমটাকে কেউ হ্যাক করতে পারেনি, এবং বর্তমানে ইনভেস্টমেন্ট বা ট্রানজ্যাকশনের সবচেয়ে সিকিউর পদ্ধতি বলে মনে করা হচ্ছে। এবার বলবো এই বিটকয়েন আসে কোথা থেকে, জেনারেট কিভাবে হয়, অর্থাৎ এটা আমরা কোথা থেকে পাবো, কে ম্যানুফ্যাকচার করে বা কে এই সার্কুলেশন এই বিটকয়েনগুলোকে নিয়ে আসে। প্রথমে আমাদেরকে বুঝতে হবে মেন স্ট্রিমে যে কারেন্সি আছে, অর্থাৎ ইন্ডিয়ান রুপিস, আইএনআর যেমন ইন্ডিয়াতে, আমেরিকাতে ইউএসডি, কানাডাতে সিএডি, ব্রিটিশে পাউন্ড ইত্যাদি ইত্যাদি। প্রত্যেক দেশে একটা সেন্ট্রাল ব্যাংক থাকে, যেমন ইন্ডিয়াতে আছে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই সেন্ট্রাল ব্যাংকের কাছে অথরিটি থাকে কারেন্সিগুলোকে প্রিন্ট করার। কারেন্সি প্রিন্ট হয় এবং এইভাবে ফ্ল্যাট কারেন্সি সার্কুলেশনে আসে। এটা আমরা মোটামুটি জানি সবাই। এইসব সেন্ট্রাল ব্যাংকের কোনো নির্ধারিত লিমিট থাকে না কারেন্সি প্রিন্ট করার। গভর্নমেন্ট চাইলে কারেন্সি প্রিন্ট আপ ডাউন করতে পারে, অর্থাৎ সম্পূর্ণ গভর্নমেন্টের হাতে কন্ট্রোল। আর এই কারণেই যখন গভর্নমেন্ট বেশি টাকা প্রিন্ট করবে বা করে থাকে, তখন ইনফ্লেশন বেড়ে যায়, অর্থাৎ টাকার ভ্যালু কিন্তু আলটিমেটলি কমে যায়। এটা কিন্তু বুঝতে হবে। যখন আমরা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে থাকি, ধরুন 5 বছরের জন্য আমরা ফিক্সড ডিপোজিট করলাম, আফটার 5 ইয়ার্স উইথ ইন্টারেস্ট ভ্যালু টোটাল যেটা পাই সেটার ভ্যালু কমে গিয়ে আরো নিচের স্তরে পৌঁছে যায় যদি 5 বছর পরে কোন একটা অ্যাসেটের সঙ্গে আপনি কম্পেয়ার করেন, জাস্ট ফর ইনফ্লেশন। প্রত্যেক 10 বছরে আপনি বস্তুর ভ্যালু এবং টাকার ভ্যালু কম্পেয়ার করলে বুঝতে পারবেন 20 বছর আগে গোল্ড বা অন্য যে কোনো আইটেমের সঙ্গে আপনি তুলনা করবেন। যদি গোল্ডের সঙ্গে করি, 10 গ্রাম গোল্ডের দাম ছিল 4,500 টাকা, 10 বছর আগে 22,000 টাকা, আর আজকে 53,000। জাস্ট ফর এক্সাম্পল, এটা আপনাকে এক্সাম্পল দিলাম। গভর্নমেন্ট বেশি টাকা প্রিন্ট করলে ইনফ্লেশন বেড়ে যাচ্ছে এবং টাকার ভ্যালু কমে যাচ্ছে, যেটা বাস্তবে হচ্ছে। এক সময় ছিল এক আইএনআর ইজ ইকুয়াল টু $1, বাট নাও 75 টাইমস নিচে নেমে গেছে। বাপ ঠাকুরদার জমানায় 100 টাকায় কি কি পেতাম, আর আজ আমরা 100 টাকায় কি কি পাচ্ছি, এটা তো আপনার চোখের সামনে। কম্পারিজন করুন। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে এমন কোন সেন্ট্রাল অর্গানাইজেশন বা সেন্ট্রাল ব্যাংক নেই যে বা যারা এটা কন্ট্রোল করতে পারে বা রেগুলেশন করতে পারে। নতুন বিটকয়েন সার্কুলেশনে আসার একমাত্র উপায় হচ্ছে মাইনিং, অ্যান্ড এক্সট্রিমলি লিমিটেড। কিভাবে সেটা আগে বলবো। যেমন গোল্ডকে খাদান থেকে মাইন করে আনতে হয়, খুব কম আসে এবং খুব কস্টলি, তাই এর দাম কমে না, উত্তরোত্তর বাড়তে থাকে। ঠিক সেই রকমই বিটকয়েনকেও ইন্টারনেটের মাধ্যমে ডিজিটালি মাইন করে সার্কুলেশনে আনতে হয়। এটা তারা করতে পারে যারা বিটকয়েনের ট্রানজ্যাকশনগুলোকে চেক করে অ্যাজ এ অডিটর চেক করে এবং লেজিটিমেট ট্রানজ্যাকশনগুলোকে ব্লকের মাধ্যমে ব্লক চেনে অ্যাড করে দেয়। এটা অনেক কঠিন এবং খরচিলা প্রসেস, খরচ সাপেক্ষ। আর তার থেকেই অ্যাজ এ রিওয়ার্ডস তাদেরকে বিটকয়েন পে করা হয়। ব্লক সাবসিডি হিসেবে যে বিটকয়েন পায়, শুধুমাত্র সেইগুলোই নতুন ভাবে সার্কুলেশনে আসতে থাকে। এটাই একমাত্র উপায়।
এই প্রসেসের সময় মাইনার্সকে অনেক ম্যাথামেটিক্যাল প্রবলেম বা পাজেল সলভ করতে হয়, যেখানে হাজারো হাই কনফিগারেশনের কম্পিউটার সেট আপ করতে হয় এবং রিগস বানিয়ে, যেটা খুবই কস্ট ইফেক্টিভ। এবার বলবো কেন বিটকয়েনের এত ভ্যালু কেন? মনে করুন যদি আরবিআই বলে দেয় আজকের পর থেকে নতুন আর নোট ছাপানো হবে না, তাহলে কিন্তু টাকার ভ্যালু অ্যাপ্রিসিয়েট হবে, বেড়ে যাবে। অর্থাৎ যদি কারেন্সি লিমিটেড হয় তাহলে তার ভ্যালু বাড়তে থাকবে চাহিদা অনুযায়ী। আর তাই বিটকয়েনের ক্ষেত্রেও তাই হচ্ছে। পুরো ওয়ার্ল্ডে বিটকয়েন ফিক্সড নাম্বারে এক্সিস্ট করে, আর এই ফিক্সড নাম্বার হচ্ছে 21 মিলিয়ন অনলি, পুরো ওয়ার্ল্ডের মধ্যে। এর থেকে একটা বেশি হবে না, 21 মিলিয়নই লাস্ট বিটকয়েন। এখনো পর্যন্ত সার্কুলেশনে 93% এসে গেছে, বাকি 7% আসবে মাইনিং এর দ্বারা, পিরিয়ডিক্যালি এবং লিমিটেড। মাইনার্স বা অ্যাজ এ রিওয়ার্ডস যে বিটকয়েন গুলো পায় সেগুলো প্রত্যেক 4 বছরে অর্ধেক হয়ে যায়, 50% হয়ে যায়। 2020 আগে প্রতি ব্লক অ্যাড করার পিছনে 12.5 বিটকয়েন পেত, সেটা আফটার 2020 পর এখন 6.25 বিটকয়েন পাচ্ছে। আবার 2024 পর এই রিওয়ার্ডস হিসাবে বিটকয়েন পাবে অ্যাপ্রক্সিমেট 3। এই প্রসেস চলতে থাকবে। তাই লাস্ট বিটকয়েন মাইনিং করে সার্কুলেশনে আসতে নেক্সট 120 বছর সময় লাগবে। লিমিটেড কয়েন, ডিসেন্ট্রালাইজড অ্যান্ড হাই সিকিউর, এর জন্য অনেকে বেস্ট ইনভেস্টমেন্ট ফর লং টাইম এরা কিন্তু মানছে। এখনো পর্যন্ত বিটকয়েনের হ্যাক হওয়ার কোনো হিস্ট্রি কিন্তু নেই। মাচ মোর সিকিউর সিস্টেম। নেক্সট কোশ্চেন যদি বলি, যদি বিটকয়েন এত ভ্যালুয়েবল তাহলে ভোলাটাইল এত কেন? অর্থাৎ এত আপডাউন কেন হয়? এক দিনে 40-50% আপডাউন হয়ে যায়। এই বিষয়টা বুঝতে হলে আপনাদেরকে জানতে হবে ক্রিপ্টো টোটাল মার্কেট ক্যাপ $2 ট্রিলিয়ন। এর মধ্যে একাই বিটকয়েন হোল্ড করছে $1.2 ট্রিলিয়ন। কম্পারিজন টু আদার স্টক মার্কেট ইট ইজ ভেরি স্মল, নেশন স্টেজে রয়েছে। যেমন দেখুন, একা অ্যাপেলের মার্কেট ক্যাপ কিন্তু $2.18 ট্রিলিয়ন। অর্থাৎ টোটাল ক্রিপ্টোর থেকে একাই অ্যাপেলের মার্কেট ক্যাপ কিন্তু অনেক বেশি। শেয়ার মার্কেটে এও দেখে থাকবেন ছোট স্টকগুলো খুব বেশি ভোলাটাইল হয়। ঠিক সেই রকম এখন ক্রিপ্টো মার্কেট ক্যাপ ছোট হওয়ার জন্য খুব বেশি ভোলাটাইল। সময়ের সঙ্গে সঙ্গে যখন বিটকয়েনের মার্কেট ক্যাপ বেশি হয়ে গেলে তখন কিন্তু এটা স্টেবিলিটি কিন্তু আপনারা দেখতে পারবেন, আর ধীরে ধীরে তাই হতে চলেছে। আজকের এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো, হোয়াট ইজ রিয়েল ভ্যালু অফ বিটকয়েন? এর আসল মূল্য কত হওয়া উচিত, বা আসছে দিনে এর মূল্য কি হতে পারে? এটা কিন্তু একটা কোশ্চেন সবার মনের মধ্যে থেকে যায়। তো এই কোশ্চেনের অ্যান্সারের অনেক থিওরি আছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে লজিক্যাল থিওরি যেটা মনে করি, বা আপনারাও হয়তো এটা কি মানবেন, সেটা হচ্ছে মাইনিং কস্ট থিওরি। অর্থাৎ একটা বিটকয়েনের জন্য মাইনার্সকে কত মূল্য খরচ করতে হয়, আর সেটা জানলে বিটকয়েনের ফিউচার সম্পর্কে একটা ধারণা, একটা কনসেপ্ট আপনি কিন্তু পেয়ে যাবেন। বিটকয়েনে মাইনিং করার জন্য যে রিস্ক হয় সেগুলি ঠিক এই রকম, যেমন স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন রিস্কগুলো কেমন হয়, স্ক্রিনে আপনি ফটোতে দেখতে পাচ্ছেন, যেখানে হাজারো হাই কনফিগারেশন কম্পিউটারের কম্পিউটেশন পাওয়ারকে ব্যবহার করে বিটকয়েন মাইন করা হয়। আর তাই এর জন্য রিসোর্স, বড় কমার্শিয়াল ল্যান্ড, হাই ইলেকট্রিসিটি, নানান
মেশিনারিজ, গ্রাফিক্স কার্ড, সব কম্পিউটারগুলোকে ঠান্ডা রাখার জন্য কুলিং সিস্টেম ইত্যাদি ইত্যাদি। এরকম অনেক রিসোর্সের পিছনে খরচা করতে হয়। এই সমস্ত খরচা একসাথে জুড়লে যেটা দাঁড়াবে সেটা একটা বিটকয়েনের টোটাল কস্ট, যেটা বলতে পারেন রিয়েল কস্ট অ্যাজ পার মাইনিং থিওরি। তো নেট থেকে রিসার্চ করে যেটা পাওয়া গেছে 2018-তে একটা বিটকয়েন মাইন করার জন্য ইন্ডিয়াতে শুধু ইলেকট্রিসিটি কস্ট পড়ছে 2,43,200 টাকা। তো 2018-র কথা বলছি। এর সাথে বাকি সব অ্যাড করলে বুঝতে পারছেন যেটা পাওয়া যাবে সেটাই হবে একটা বিটকয়েনের ট্রানজিট ভ্যালু বা অরিজিনাল কস্ট। আর এই মাইনিং কস্ট ডে বাই ডে এবং কান্ট্রি ওয়াইজ ভ্যারি করতে থাকে, ডিফার করতে থাকে, এটা সবারই জানা। তাহলে এর ভ্যালুর ব্যাপারে একটু হলেও নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তাই অনেক ইনভেস্টর বা ওয়ার্ল্ড লেভেল এন্টারপ্রেনার এটা মানছে যে যত দিন যাবে এর ট্রানজিট ভ্যালু বাড়তে থাকবে এবং টোটাল ফিক্স নাম্বার অফ কয়েন মিনস 21 মিলিয়ন, এর থেকে একটাও বেশি হবে না, হওয়ার জন্য এর রেট বা কস্ট কিন্তু ধীরে ধীরে বাড়তেই থাকবে। এটা ছিল আজকের বিটকয়েনের ইনিশিয়াল ভিডিও। আপনারা অনেকে মনে করতেই পারেন যে এত যদি কস্ট হয় তাহলে একটা বিটকয়েন কি আমরা বাই করতে পারবো না। কিন্তু বন্ধুরা, যদি কেউ মনে করেন যে আমি 100 টাকারও একটা বিটকয়েন কিনবো, বিটকয়েনটাকে অনেক পার্টে ভাগ করা, যেটাকে সাতোশি নাম দেওয়া হয়, একটা বিটকয়েনকে কত ভাগে দেখুন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত ছোট করা যায়। মানে 100 টাকায় আপনি 50 টাকাতেও বিটকয়েনের পার্ট কিন্তু আপনি কিনে ইনভেস্ট করতে পারেন। এইবার একটা বিটকয়েনের রেট যেভাবে বাড়বে আপনার সেই অ্যামাউন্টটা সেইভাবে কিন্তু ইনক্রিজ হবে। তো এটা এই নয় কি আমরা সাধারণ লোক বা যে কেউ বিটকয়েনে ইনভেস্ট করতে পারবো না। এবার প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়াতে এটা লিগেল না ইলিগেল। দেখুন, আগে অনেক কিছু আপনারা শুনেছেন যে এটা ইলিগেল, কিন্তু এই বছরের যে বাজেটের ডিসকাশন বা সমাচারপত্র থেকে বা আপনি নিউজ থেকে শুনে থাকবেন যে বিটকয়েনটাকে কিন্তু রেজিস্টার্ড এক্সচেঞ্জের থ্রু দিয়ে আপনি ইনভেস্ট কিংবা ট্রেডিং করতে পারেন। তবে যে প্রফিটটা হবে সেই প্রফিটটা যখন আইএনআরে আপনি আপনার অ্যাকাউন্টে ঢোকাবেন তার এগেনস্টে কিন্তু আপনাকে 30% ট্যাক্স পে করতে হবে। তাই ইন্ডিয়াতে কিন্তু এটা ইলিগেল আর থাকলো না। আপনি কিন্তু গভর্নমেন্ট ইনডাইরেক্টলি আপনাকে পারমিশন দিয়ে দিচ্ছে যেটাকে আপনি ইনভেস্ট কিংবা ট্রেডিং করতে পারেন। তো বিটকয়েন সম্পর্কে আশা করব কিছুটা হলেও আপনাদেরকে বোঝাতে পেরেছি। অবশ্যই এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদের একটা লাইক আপনারা জানেন ইউটিউব অ্যালগোরিদমের নিয়ম অনুযায়ী আমার ভিডিও র্যাঙ্ক করার একটা সুযোগ করে দেবে। আর যে কোনো টেকনিক্যাল ব্যাপার নিয়ে ক্রিপ্টোকারেন্সির প্রত্যেকটা একটা কারেন্সি আমি আপনাদেরকে ডিসকাস করতে থাকবো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা টিপে রাখবেন, তাহলে আপনারা ইনফরমেশন পেতে থাকবেন। আজকের জন্য এখানেই, ধন্যবাদ।